ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আব্দুল্লাহ মিন্টু, যাকে আমরা মিন্টু ভাই হিসাবে আমরা বলি, কিন্তু উনি অনেক মানুষের নেতা, এদেশের বহু মানুষের নেতা উনি। আমাদের সাবেক প্রেসিডেন্ট মহোদয়রা উপস্থিত আছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের বিভিন্ন জেলা থেকে আগত আমাদের প্রতিনিধিবৃন্দ, সর্বোপরি আমাদের পরিবারের সদস্য যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের এখানে সেলিব্রিটি যারা আসছেন, আমাদের মিম আছেন এখানে, মেজদাবিন মিম মনে হয় আছেন এখানে, তারপর আমাদের মিথিলা ম্যাডাম আসছেন, পরিচয় করিয়ে দিয়েছি, আরও যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এবার সমস্ত জুয়েলারিরা একত্রিত হয়ে এই ৬০ বছরের ইতিহাসে আমরা প্রথম একটি কমিটি গঠন করেছি, যেটা সর্বজন যেটাকে আমাকে সমর্থন করেছে, এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা সবাই মিলে আমার বিরুদ্ধে আপনারা কোনো প্যানেল দেন নাই। আমরা ২টা বছর আমরা একসাথে কাটাবো, একসাথে থাকবো। আমাদের বহু সমস্যা, সময় আমাদের মাত্র ২টি বছর আমরা একসাথে কাজ করব, এবং আমরা প্রথমেই চেষ্টা করব আমাদের মূল সমস্যাগুলো দূর করার জন্য। আমি মাননীয় প্রধান অতিথি, আমাদের ব্যবসায়ী নেতা, বাংলাদেশে অনেক বড় বড় নেতা আছেন, উপদেষ্টা আছেন, তাদেরকে বাদ দিয়ে আমরা মিন্টু ভাইকে আমরা কেন প্রধান অতিথি করলাম, তার একটা আমাদের উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য যে উনিও ব্যবসায়ী, আমরাও ব্যবসায়ী। উনি অনেক বড় ব্যবসায়ী, আমরা একটু ছোট ব্যবসায়ী বা অনেক ছোট ব্যবসায়ী। উনি আমাদের কষ্ট বুঝবেন, উনি আমাদের মর্ম বুঝবেন। আমার বিশ্বাস আগামী দিনে যে সরকার গঠন হবে, সেই সরকার গঠনের একজন নীতি নির্ধারণী ব্যক্তি হিসাবে উনি আবির্ভূত হবেন। আমাদের পৃথিবীর যে স্বর্ণের অলংকার ব্যবহার হয়, সেই ব্যবহৃত অলংকারের 75% অলংকার ভারত ব্যবহার করে এবং ভারত তৈরি করে। এই যে ভারতের এই অবস্থা, এবং বিশ্ববাজারে ভারতের যেই জয় জয়কার, যে রাজত্ব, সেটা হলো কি অভূতপূর্ণ। এটা কে করেছে, কার মাধ্যমে, এটা আপনাদের সবার জানা উচিত। আমরা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমরা চিনি। তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন এই ভারতের আপনার এই গোল্ড ব্যবসাটাকে উনি চেঞ্জ করেছেন ওনার হাত দিয়ে প্রথম এই ভারতের গহনা বিশ্বের বাজারে আপনার প্রবেশ করে। আজকে ভারত এই দেশে, আপনার সারা পৃথিবীতে আপনার এই বাজারে আপনার রাজত্ব করছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো গিয়ে হ্যান্ডমেড তৈরি গহনা। যে হ্যান্ডমেড তৈরি গহনার একমাত্র বাঙালিরা করতে পারে, এই বাঙালি ছাড়া কেউ করতে পারে না, এবং এই হ্যান্ডমেড তৈরি গহনা সারা পৃথিবীতে সমাদৃত এবং সবচেয়ে এক্সপেন্সিভ। আমাদের সবচেয়ে গর্বের বিষয় এই কারিগরগুলো আমাদের যারা বাঙালি, এদেরকে আমরা ধরে রাখতে পারছি না। আমরা একটা বহু কষ্ট করে বিগত সরকারের আমলে একটি নীতিমালা আমরা করতে পেরেছিলাম বা আমরা করেছি, কিন্তু সেই নীতিমালাটা সত্যিকার অর্থে এটা যুগোপযোগী না। আমার বিশ্বাস মিন্টু ভাই যদি অর্থমন্ত্রী হয় বা বাণিজ্যমন্ত্রী হয়, ডেফিনেটলি আমরা তার সাথে কাজ করব, এবং তাদের সাথে আমাদের যে সম্পর্ক, ওনার সাথে আমাদের সাথে উনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং একটা ব্যবসা বান্ধব নীতি উনি আমাদের জন্য তৈরি করবে। আমাদের এই স্বর্ণ আমদানি যদি সহজলভ্য করা না যায়, এই দেশের স্বর্ণ ব্যবসায়ীরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের অত্যন্ত জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই স্বর্ণ বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রথমে আমাদের আমদানি করতে গেলে 5% ভ্যাট দিতে হয়, সেটা অফারের যোগ্য। আবার যখন কাস্টমারদের কাছে যখন আমরা গোল্ড বিক্রি করি, অলংকার বিক্রি করি, সেখানে আবার 5% দিতে হয়। তাহলে কত হলো? 10%। এই 10% অর্থাৎ এক ভরি গহনাতে আপনার 20,000 টাকা ভ্যাট দিতে হচ্ছে। মানুষ বলে যে দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে আমাদের দেশের গহনার দাম বেশি কেন? যেখানে আমদানি করতে গেলেই আপনার 20,000 টাকা শুধু ভ্যাট দিতে হয়, তারপর সেখানে আছে হলে গিয়ে আপনার আমদানি কস্ট, ক্যারিং কস্ট, ইন্স্যুরেন্সের খরচ, আমদানিকারকের লাভ ইত্যাদি মিলিয়ে আমাদের টিকে থাকা অত্যন্ত দুরূহ ব্যাপার। কাজেই আমদানিটাকে সহজ করতে হবে। আন্তর্জাতিক বাজার দরে এদেশের ব্যবসায়ীরা যেন স্বর্ণ কিনতে পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। আর স্বর্ণটাকে একটি স্মাগলিং পণ্য হিসাবে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ এটাকে স্মাগলিং পণ্য হিসাবে এটাকে তকমা দিয়েছে।
আসলে কি এটা স্মাগলিং পণ্য? আপনি বাংলাদেশের বাইরে যান, আপনি মিডল ইস্টে যান, ইউরোপে যান, ভারতে যান, পার্শ্ববর্তী দেশে যান, কোনো দেশে কিন্তু এটা স্মাগলিং পণ্য না। এই দেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, অসাধু সরকারি কর্মকর্তা এটাকে স্মাগলিং পণ্য হিসাবে রেখে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যেহেতু পৃথিবীর কোনো জায়গায় এই স্বর্ণ স্মাগলিং পণ্য না। আমার মাননীয় প্রধান অতিথির মাধ্যমে আমি সরকারকে প্রশ্ন করব, যারা আগামী দিনে নেতৃত্ব দেবে, যিনি আগামী দিনে নীতি নির্ধারণী হবে, সারা পৃথিবীতে যেখানে এই স্বর্ণ কোনো স্মাগলিং পণ্য না, অবৈধ পণ্য না, সেটা আমাদের দেশে কেন এটা অবৈধ পণ্য হবে? সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমাদের পার্শ্ববর্তী দেশে 2% ভ্যাট, সেখানে স্বর্ণের উপর, সেখানে আমাদেরকে 5%, আমদানির ক্ষেত্রে 5%, 10% ভ্যাট আমাদের এখানে আরোপ করেছেন। আমরা কিভাবে টেকে থাকব? বাংলাদেশের কোনো ধনী শ্রেণী এই দেশ থেকে স্বর্ণ আমদানি করে না। হাজার হাজার কোটি টাকার বাণিজ্য এই দেশ থেকে আমরা হাতছাড়া হয়ে যাচ্ছে। বাংলাদেশের কোনো ধনী শ্রেণী ভবিষ্যতে এই নীতির কারণে, এই স্বর্ণের দামের কারণে, ডায়মন্ডের দামের কারণে এই দেশ থেকে আপনার বাজার করবে কিনা বা স্বর্ণ সংগ্রহ করবে কিনা, এটা সন্দেহের ব্যাপার। এই দেশের মানুষকে, এই কাস্টমারদেরকে আমরা এই দেশে ফিরিয়ে আনার জন্য যদি অতি সত্বর আমরা ভ্যাটের ব্যাপারে, পার্শ্ববর্তী দেশে আছে 2%, তাদের সমান করতে হবে, অথবা তাদের থেকে এটাকে কমিয়ে আনতে হবে। আদারওয়াইজ আমরা আমাদের কাস্টমারকে ধরে রাখতে পারবো না। কাজে আপনার কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আপনি এখনও একটা এসআরও জারির মাধ্যমে এই ভ্যাটের বিষয়টা পার্শ্ববর্তী দেশের সাথে সামঞ্জস্য করে যেন করা হয়, তার জন্য আমি সকলের পক্ষ থেকে আমি আমাদের মিন্টু ভাই, আমি ভাই বলে ডাকবো, আমাদের মিন্টু ভাইয়ের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। আমরা টিকে থাকতে পারছি না। সমস্ত মানুষ বিদেশ থেকে স্বর্ণ ক্রয় করা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, অথচ আমাদের দেশের কারিগরের স্বর্ণ তারা বিদেশ থেকে ক্রয় করে আনে। আমদানিটা যদি আপনি জটিলতা যদি দূর না করেন, এই দেশের স্বর্ণ ব্যবসায়ীদেরকে আপনি ধরে রাখতে পারবেন না। স্বর্ণশিল্পীরা তাদের কাজ হারাচ্ছে। আমাদের যেহেতু অধিক দাম পড়ে যাচ্ছে স্বর্ণ আমদানি কিন্তু স্বর্ণ ব্যবহার করতে, সেই কারণে এই দেশের কারিগররা ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমাদের নিরাপত্তা দরকার। এই দেশে নিরাপত্তার জন্য একটি জুয়েলারি পল্লী করা অত্যন্ত জরুরি দরকার। যে অমানবিক পরিবেশে আমাদের শিল্পীরা এই দেশের গহনা তৈরি করে, আমাদের গুণী শিল্পীরা এই দেশে কষ্ট করে কাজ করে, তাদের বর্ণনা করতে গেলে আজকে দিন পার হয়ে যাবে। অবর্ণনীয় দুর্দশার মধ্যে, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমাদের বিখ্যাত শিল্পীরা কষ্ট করে অলংকার তৈরি করে। তাদের জন্য যেন একটি জুয়েলারি পল্লী তৈরি করা হয়, তার জন্য যেন একটা ব্যবস্থা উনি করেন। আমি বিশ্বাস করি খুব অচিরেই তাদেরকে একটি সুস্থ পরিবেশে, সুন্দর পরিবেশে আমরা গহনা তৈরির একটি পরিবেশ আমরা তৈরি করতে পারবো। প্রিয় ভাইরা, সমস্যা অনেক, হাজার হাজার বছর যাবত আমাদের সমস্যা ছিল। এই পৃথিবীর মধ্যে প্রাচীনতম শিল্প এই জুয়েলারি শিল্প। পৃথিবী যতদিন থাকবে এই সমস্যা থাকবে, এবং যারা আমাদের নেতৃত্বে আসবে তারা আপনার এই সমস্যাগুলি দূর করবে। কোনো মানুষের পক্ষেই সম্ভব না সকল সমস্যা একসাথে দূর করার। যতটুকু সম্ভব সেগুলোকে আমরা প্রায়োরিটি বেসিসে ঠিক করে আমরা আগামী দিনে সর্বপ্রথম আমাদের ভ্যাটের কাজ ধরতে হবে, আমদানিকে সহজ করতে হবে। এই দুটো কাজ আমরা যদি করতে পারি, আমার মনে হয় এখানে হাজার হাজার শিল্পী, হাজার হাজার ব্যবসায়ী আপনার ঘুরে দাঁড়াবে। এবং আমার বিশ্বাস যে আমাদের মিন্টু ভাই, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী ভারতের মনমোহন সিংয়ের ভূমিকায় আমরা তাকে দেখতে চাই, আমরা তাকে দীর্ঘজীবী দেখতে চাই, এবং ওনার মাধ্যমে আমাদের এই স্বর্ণের বাজারটা ঘুরে দাঁড়াবে। উনি ইতিহাস হয়ে থাকবেন। ভারতে এই মনমোহন সিং স্বর্ণ ব্যবসায়ীদের আইকন, এবং তারা দেবতার মতো ব্যবসায়ীরা এই মনমোহন সিংকে শ্রদ্ধা করে। আমরা আপনাকে আমাদের এই স্বর্ণ শিল্পের মহাপুরুষ হিসাবে আমরা দেখতে চাই, এবং আমি বিশ্বাস করি অবশ্যই মিন্টু ভাইয়ের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো দূর হবে। বর্তমান যেই সরকার আছে সেই সরকারের মাধ্যমে অন্ততপক্ষে একটি এসআরও জারির মাধ্যমে আমাদের এই ভ্যাটের ব্যবস্থাটা যেন কমিয়ে দেয়। আগেও বলেছি আমি বারবার, এটা আমাদের প্রাণের দাবি। আমরা টিকে থাকতে পারছি না, টিকে থাকা অসম্ভব। হয় ভারতের সমান করুক, অথবা ভারতের থেকে আমাদের দাবি যেটা 1% অথবা 0.5% কম করলে এটা 1.5% হবে, এরপরও টিকে থাকতে পারবে। আর একটা সুবিধা হলো গিয়ে
আপনি যদি পাসপোর্ট নিয়ে বৈধ ভিসা নিয়ে যদি ভারতে যান, সেটা যদি প্রদর্শন করেন 1 টাকাও ভ্যাট লাগে না, অর্থাৎ ফরেনারদের 1 টাকাও ভ্যাট দিতে হয় না। আমরা ভ্যাট রেয়াত চাচ্ছি না, আমরা ভ্যাট মওকুফ চাচ্ছি না, কিন্তু অবশ্যই টিকে থাকার জন্য, বাঁচার জন্য, এই প্রাচীনতম শিল্পকে ধরে রাখার জন্য তাদের সমান হতে হবে। আদারওয়াইজ এই মসলিন শিল্পের মতো আমাদের এই শিল্পটা জাদুঘরে চলে যাবে, রক্ষা করার কোনো পথ থাকবে না। অনেক বক্তব্য দিয়েছি, বক্তব্য দীর্ঘায়িত হয়ে গেছে। এরপরও আপনারা এখানে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, অনেক প্রতিকূলতার মধ্যে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের নতুন কমিটিকে আমরা অনেক গর্বিত যে আমাদেরকে সম্বর্ধনা জানাতে, আমার টিমকে সম্বর্ধনা জানাতে আপনারা এখানে এসেছেন। আমরা কৃতজ্ঞ থাকব। বাজুসের দরজা আপনাদের জন্য সব সময় খোলা। প্রেসিডেন্টের অফিস আপনাদের সর্বসময় আপনাদেরকে সেবা দিবে, এবং যতদিন এখানে থাকবো, যে কত ঘন্টা এখানে থাকবো, প্রতিটা মুহূর্ত আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা আপনাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন, আপনারা আপনাদের মতামত দ্বিমত পোষণ করতে পারবেন, ভিন্ন মত পোষণ করতে পারবেন। আমরা সবাই মিলে আমাদের ভালোর জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনে নতুন নেতৃত্ব, সেই নেতৃত্বের কাছে আমাদের যেই প্রত্যাশা পূরণের আমরা আশা করছি, সেটা অবশ্যই পূরণ হবে। এই প্রত্যাশা রেখে আগত অতিথিদেরকে আমি তাদের মঙ্গল কামনা করে তারা যেন ভালোভাবে ঘরে ফিরে যেতে পারেন, সুস্থ শরীরে যেন আমরা অনেক দিন বেঁচে থাকতে পারি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। সর্বশেষে আমাদের মিন্টু ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি যতটুকু জানি যে উনি ইলেকশনে দাঁড়িয়েছেন, আমরা সবাই দোয়া করি উনি যেন এমন সংখ্যক ভোটে নির্বাচিত হন, যেটা নাকি আমাদের বাংলাদেশের মধ্যে যত এমপি হবে তাদের মধ্যে যেন একটা ঈর্ষণীয় অবস্থানে উনি আসেন। আমরা আগামী দিনে তার সাথে কাজ করব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।